আজকে চারদিকে শুধু একটা কথাই ঘুরছে যে তেল পাওয়া যাচ্ছে না, পাম্প বন্ধ, চারদিকে হাহাকার। আসলে ঘটনাটা কি ঘটছে? পত্রিকা খুলে দেখা যাচ্ছে মানুষ লাইন লাইন নিয়ে দাঁড়িয়ে আছে পেট্রোল পাম্পে। তেল পাওয়া যাচ্ছে না, পাম্পগুলো 200 টাকার বেশি তেল দিচ্ছে না, গাড়িতে 10 লিটারের বেশি তেল দিচ্ছে না। কি একটা অস্থির হাহাকার। কিন্তু আসলেই কি তেলের সংকট, বা তেল কি ফুরিয়ে যাচ্ছে, তেল কি আর ভবিষ্যতে পাওয়া যাবে না, এই বিষয়টা নিয়ে আসলে নানা মনে নানা আতঙ্ক এটা সৃষ্টি হয়েছে। আসলে কি তেল পাওয়া যাবে না? আসলে কি তেলের একটা ক্রাইসিস তৈরি হয়েছে যে ভবিষ্যতে আমরা তেল আর পেতে যাচ্ছি না, তেল পাচ্ছি না? আসলে ঘটনাটা কি, মানে কি সিচুয়েশনের মধ্যে আমরা আছি, এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। যে এটা তেলের সংকট নাকি আতঙ্ক, নাকি একটা গুজবের প্রভাব? তাহলে বর্তমান সিচুয়েশনে কি হচ্ছে আমরা এই সিচুয়েশনটা দেখি। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলছে। বিশ্ব বাজারে তেলের আজকের সিচুয়েশনটা কি, তেলের অবস্থান কি, তেলের উৎপাদন কি অবস্থায় আছে, এবং বাংলাদেশে তেলের পরিস্থিতি এই মুহূর্তে কি, বা কতটা নিরাপদ আমরা আছি। সম্প্রতি আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, আমেরিকা ইসরায়েল যে ইরানের সাথে যে যুদ্ধ করছে, সামরিক স্থাপনায় হামলা হচ্ছে, ইরান হামলা করছে বিশ্বের বিভিন্ন দেশে, যাদের যেখানে আমেরিকার সেনাবাহিনী আছে বা তাদের নৌবহর গুলো রাখছে, বা বিভিন্ন সামরিক স্থাপনা আক্রমণ করছে। বর্তমানে এর সাথে ইরানের যে যুদ্ধ চলছে, এখানে ইসরায়েল বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার যে সামরিক স্থাপনাগুলো আছে সেগুলোতে আঘাত হানছে। ঠিক একইভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরানে তুমুল একটা সংঘর্ষমূলক, মানে ব্যাপক একটা সংঘর্ষ তারা করছে। তো এই সংঘাতের বড় একটা প্রভাব পড়ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালীতে। আমরা জানি হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের যত তেল সরবরাহ হয় তার 20 থেকে 30% তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। হরমুজ প্রণালীতে এই মুহূর্তে ইরান নিষেধাজ্ঞা জারি করছে, কোনো জাহাজ যদি হরমুজ প্রণালী ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ইরানের অনুমতি নিতে হবে। তো এক্ষেত্রে যারা বড় বড় আমদানিকারক দেশ, এর মধ্যে আমেরিকা এবং হচ্ছে ইসরায়েল বা ন্যাটোর দেশগুলো এই জায়গাতে একটা ক্রাইসিসের মধ্যে পড়ছে। কিন্তু টোটাল বিশ্বে যত তেল উৎপাদন হয় সব তো মধ্যপ্রাচ্যে হয় না, এবং সবগুলো তো হরমুজ প্রণালী দিয়েই সবগুলো তেল আসে না। আরো বিশ্বের অন্যান্য দেশ, আমেরিকা তেল উৎপাদন করে, কানাডা উৎপাদন করে, তারপর ব্রাজিল তেল উৎপাদন করে, নরওয়ে করে। আরো অনেক দেশ আছে যারা বিশ্বের বড় বড় তেল উৎপাদনকারী দেশ। যে শুধুমাত্র মধ্যপ্রাচ্যে যে তেল উৎপাদন করে বিষয়টা কিন্তু তেমন নয়। বাংলাদেশে প্রায় 95% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়, এবং এই তেল আমদানির কাজ সরকারের যথানিয়মেই করছে। মানুষের মনে আতঙ্ক তৈরি হচ্ছে যে বাংলাদেশ সরকার মনে হয় তেল কিনতে পারবে না, কিন্তু ব্যাপারটা এমনটা নয়। বাংলাদেশ সরকার বা যে কোনো গভর্নমেন্ট যে কোনো সময়ে তাদের দেশে যে পরিমাণ প্রোডাক্ট লাগে বা যে পরিমাণ জ্বালানি লাগে তার কয়েক মাসের বাফার প্রোডাকশন, মানে বাফার তেল রেখেই দেয়, বা বাফার একটা কোয়ান্টিটি রেখেই দেয়। তো আমাদের দেশেও নিয়ে ন্যূনতম 3 থেকে 6 মাসের তেল এটা বাংলাদেশে আছেই। তো মানুষের মধ্যে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, এ কারণে সরকার কিছু পদক্ষেপ নেয় যে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে, বা অতিরিক্ত তেল মজুত করে যাতে কৃত্রিমভাবে সংকট তৈরি না করে। এই কারণে প্রত্যেকটা মোটরসাইকেলকে দিন 2 লিটার তেল দেওয়া হয়। তো 2 লিটার তেল মানে সে মিনিমাম 60 কিলো থেকে 100 কিলোমিটার ঘুরে আসতে পারবে। তো তার তো আগামীকাল নিয়ে টেনশন করার দরকার নেই। আগামীকাল তাকে আবার তেল দেওয়া হবে। একটা গাড়িকে, প্রাইভেট গাড়িগুলোকে 10 লিটার তেল দেওয়া হচ্ছে, তো গাড়ি তো সিএনজি, এলপিজি এগুলো দিয়ে চলে। তো এমার্জেন্সিতে তার 10 লিটার হলেই হয়। তো সেটা তো দেওয়া হচ্ছে, এবং বড় গাড়িগুলোকে প্রয়োজন ভেদে যতটুকু তার প্রয়োজন, তার প্রয়োজনের থেকে একটু কম দেওয়া হচ্ছে। কিন্তু অতিরিক্তটা দেওয়া হচ্ছে না, যাতে ক্রাইসিসটা ইমিডিয়েটলি তৈরি না হয়। তো এক্ষেত্রে এটা তো একটা পলিসি যাতে মানুষ আতঙ্কগ্রস্ত না হয়, কিন্তু বাংলাদেশের মানুষ এমন একটা হাইপ তুলে ফেলে যে এখনই মনে হয় সবকিছু আমাদেরকে নিয়ে ফেলতে হবে। আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে করোনার সময় জাস্ট 5 টাকার মাস্কও 200 টাকায় বিক্রি করছে এই বাঙালি। 5 টাকার মাস্ক যেগুলো রাস্তায় ঘাটে এখন পড়ে বেড়াচ্ছে, সেই মাস্ক খুঁজে পাওয়া যায় না এই ঔষধের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। মানুষের মধ্যে একটা হাইপ তুলে ফেলে, মানে এমন ভাবে হাইপ তুলে যে এখনই স্টক করে ফেলতে হবে। বিভিন্ন সময় লবণকে নিয়ে এই ধরনের একটা ক্রাইসিস তৈরি হয়েছিল, যে বাংলাদেশে আর লবণ পাওয়া যাবে না। আরে বাবা, বাংলাদেশ লবণ উৎপাদন করে। সো এই যে বর্তমান যে সিচুয়েশনটা, এখন এই সিচুয়েশনে আসলেই সমস্যাটা কোন জায়গায় দেখেন। এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে মানুষের এই যে প্যানিক বাইং।
নরমালি হচ্ছে যে একজন মানুষের যদি হচ্ছে যে দিন ২ লিটার করে তেল লাগে, তাহলে ৭ দিনে তার তেল লাগে ১৪ লিটার। কিন্তু সে এখনই আজকেই তার ট্যাঙ্কি ফিল আপ করতে হবে। আরে বাবা, তুমি তো প্রতিদিন ২ লিটার করে তেল কেনো বা প্রতিদিন ৳১০০ ৳২০০ তেল নাও। তো আজকে তোমার ৳১৫০০ তেল লাগবে কেন? তো এরকম সবাই যদি ৳১৫০০ করে তেল নেয়, একটা পাম্পের দৈনিক বিক্রি হয় হয়তো ৳২,০০,০০০। এখন আজকে সবাই গিয়ে ৳১০,০০,০০০ তেল চায়। তো তেল দিবে কোথা থেকে? তেল তো আগামীকালকে তাকে আবার কিনতে হবে, আবার রিলোড করতে হবে এবং কালকে থেকে সে দিবে। তো মানুষ যে ক্রাইসিসটা তৈরি করছে, এখানে পাম্পওয়ালাও সুযোগ নিচ্ছে এবং বিভিন্ন টং দোকানে যে খুচরা পেট্রোল বিক্রি হয় সেও সুযোগ নিচ্ছে। সেও হয়তো ৳১৩০ পেট্রোল ৳২০০ চেয়ে বসে থাকলে তার তো দোষের কিছু নাই, কারণ সে তেল পাচ্ছে না। তো এই যে সমস্যাটা হচ্ছে যে মানুষের ভয় এবং এই যে মানুষ অকারণে যে হাইপটা তৈরি করে, এই হাইপের কারণেই কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এখন ভালো খবর বলি। কিছু ভালো খবর বলি। ভালো খবর হচ্ছে বাংলাদেশ এখনো তেল আমদানি বন্ধ করেনি। বা বিশ্বের বড়, বড় দেশগুলো যারা তেল উৎপাদন করে তারা কেউ কিন্তু খুব একটা তেল উৎপাদন বন্ধ করেনি। ২-১ টা দেশ বাদ দিয়ে, যেমন সৌদি আরব, তাদের তেল শোধনাগারে হামলা করা হয়েছে। হয়তো সাময়িক কিছু জায়গায় তারা তেল উৎপাদন কিছু সাময়িক বন্ধ করে রাখছে। কিন্তু বিশ্বের বড়, বড় তেল উৎপাদনকারী দেশগুলো তেল উৎপাদন করছে। এই যে আমরা দেখতেছি লাস্ট ২-৩ বছর ধরে তো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে। তাই বলে কি আমরা তেল পাইনি? তেল স্বাভাবিকভাবে পাইনি। তো আরো অনেক বড় যুদ্ধ হচ্ছে। আমেরিকা, ইউক্রেন, সাথে রাশিয়া। তো এখনো যুদ্ধ একটা হচ্ছে। তো বিশ্বে যুদ্ধ হবে, বিভিন্ন সময় হবে। আমরা তেল যে পাবো না বিষয়টা এমনটা না। তো ইতিহাসে ইরাক যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, গালফ যুদ্ধ, মানে বিভিন্ন সময় বিভিন্ন রকম যুদ্ধ হয়েছে। আমরা তেল পাইছি। সো প্যানিক নেওয়ার দরকার। ডোন্ট প্যানিক। ওকে? মানুষ কি করলে এই সমস্যাটা সমাধান হবে সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে ৩ টা কাজ করা দরকার। নাম্বার ১, প্রয়োজন ছাড়া তেল মজুত করা যাবে না। গুজব ছড়ানো বন্ধ করতে হবে এবং আতঙ্ক নয়, তথ্যের উপর বিশ্বাস রাখতে হবে। আমি আবারও বলি, প্রয়োজন ছাড়া তেল মজুত করবেন না। গুজব ছড়াবেন না। আতঙ্ক নয়, তথ্যের উপর বিশ্বাস করতে হবে। কারণ অর্থনীতির সবথেকে বড় শত্রু হচ্ছে গুজব বা ভয়। অকারণে ভয় ছড়াবেন, অকারণে গুজব ছড়াবেন, এতে অর্থনীতি ভিন্ন পথে পরিচালিত হয়। এবং শেষ কথা হচ্ছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আজকের বাস্তবতা হলো তেলের সংকটের চেয়ে মানুষের আতঙ্কই বড় সমস্যা। তেলের সংকটের থেকে মানুষের আতঙ্কই বড় সমস্যা। যদি আমরা সবাই স্বাভাবিক থাকি, তাহলে বাজারও স্বাভাবিক থাকে। আর আমরা যদি অস্বাভাবিক আচরণ করি, তাহলে বাজারও অস্বাভাবিক আচরণ করবে এবং এটার মূল্য জনগণকে দিতে হবে। তো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।